অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 70 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আমি প্রথমেই এই ভিডিওতে দেখাবো তোমাদের বাংলার সিলেবাস, তারপরে সেই অনুসারে প্রশ্ন দেখিয়ে তার সামগ্রিক উত্তর বিশ্লেষণ করব। বাংলা পরীক্ষার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো, জেলখানার স্মৃতি, স্বাধীনতা, আদাব, শিকল পরার গান, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শোভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম এবং লোকটি জানলই না, এটা হচ্ছে তোমার গদ্য এবং পদ্য। এরপরে সহায়ক পাঠ যেটা ছোটদের পথের পাঁচালী, অধ্যায় 19 থেকে শুরু করে শেষ অধ্যায় পর্যন্ত কিন্তু তোমার। আর এখানে যেটা পড়তে হবে, প্রতিটি অধ্যায়ের মূল ঘটনা, প্রধান চরিত্রগুলি, ভূমিকা, চরিত্রের পরিবর্তন, এরকম করে সামগ্রিক আলোচনা তোমাদের ভালো করে দেখতে হবে। এবং পরবর্তীতে ব্যাকরণ এবং বাকি যেটা ব্যাকরণ ও নির্মিতি, সেটা হচ্ছে সমাস। সমাসের মধ্যে কী কী পড়তে হবে, সমাসের সংজ্ঞা, সমাসের প্রয়োজনীয়তা, সমাসবদ্ধ পদ, ব্যাসবাক্য, সমাজের বিভিন্ন প্রকার, সমাস নির্ণয়, ব্যাসবাক্য তৈরি, সমাসবদ্ধ পদ তৈরি। হ্যাঁ, এরপরে ক্রিয়ার কাল আছে, সাধু চলতি রীতি আছে, পত্র রচনা আছে। পত্র রচনার মধ্যে পত্রের কাঠামো, প্রাপক ও প্রেরকের ঠিকানা, কোথায় কীভাবে লিখতে হয়, সামগ্রিক। যাই হোক, আমরা সরাসরি এবার প্রশ্নটি দেখব। এই হচ্ছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর মাধ্যমিক পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। তো এখানে টোটালি 1 থেকে শুরু করে 15 দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি যদি একটু বড় করে দেখিয়ে দিই, 1 নম্বরে এমসিকিউ, 3টা পার্টে ভাগ, 4টা পার্টে ভাগ। এখানে প্রথমে হচ্ছে গদ্য, যেটা তোমাদের প্রবন্ধ, গল্প যেটা, সেখান থেকে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন। তারপরে 5 থেকে শুরু হয়েছে পদ্যের প্রশ্ন, যেটা কবিতা, এবং 8, 9 থেকে শুরু হয়েছে পথের পাঁচালী তোমার প্রশ্ন। আর তোমার কী হলো, 12 থেকে শুরু হয়েছে তোমার ব্যাকরণ এবং নির্মিতি। যাই হোক, আমরা এক এক করে সমস্ত প্রশ্ন দেখে নিলাম। এবার সরাসরি উত্তর বিশ্লেষণে দেখব। আর একসাথে যদি আমি দেখি, এই যে গল্প প্রবন্ধ হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, এই হচ্ছে গল্প বা প্রবন্ধ বিভাগ ক। এরপরে বিভাগ খতে যদি দেখি, সেটা হচ্ছে কি কবিতা, পদ্য বা কবিতা। এখানে 5 থেকে দেখো তোমার 8 পর্যন্ত। এরপরে পথের পাঁচালী 9, 10, 11 পর্যন্ত। তারপরে বাকি 12 বা অন্যান্য যেটা কবিতা 12, 13, 14, 15, 16 এই পর্যন্ত হচ্ছে তোমার ব্যাকরণ, প্রবন্ধ, রচনা, চিঠি, এরকম। যাই হোক, আমরা সরাসরি এবার 1 নম্বরের প্রশ্ন দেখব। তো 1 নম্বরের প্রশ্ন একটু দেখে আসি যে কী ছিল। কিন্তু এবার তা হয়নি। এবার যা হয়নি তা হলো, দিলীপ কুমার রায় নেতাজি কোনো বই পড়ার জন্য পাঠাননি। নেতাজি লেখা দিলীপ কুমারের রায় 24/3/25 চিঠিকে ডাবল ডিস্টিলেশনের মধ্যে দিয়ে আসতে হয়নি। এরকম করে বেশ কয়েকটা অপশন আছে। আমরা যদি উত্তরটা দেখি, এবার উত্তর হবে খ নম্বর। এই যে খ নম্বরের উত্তর, অর্থাৎ নেতাজিকে লেখা দিলীপ কুমারের রায়ের 24/3/25 চিঠিকে ডাবল ডিস্টিলেশনের মধ্যে দিয়ে আসতে হয়নি। এরপরের প্রশ্ন হচ্ছে, পরিচয়কে স্বীকার করতে উভয় নারাজ, কারণ কি? আমরা যদি দেখি কারণটা, এটাও মূলত কি আদাব গল্প থেকে নেওয়া। গ নম্বরের উত্তর হবে, পরস্পরের পূর্ব পরিচয় থাকলেও তা কেউই স্বীকার করতে রাজি নয়। তোমরা অবশ্যই প্রতিটি গল্প কিন্তু খুব ভালো করে পড়বে। তারপর আমি বিস্তারিত ব্যাখ্যাটা দিয়ে দিছি। আসলে এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তোমরা ভালো করে দেখে নেবে। যাই হোক, তারপর আদাব গল্পে দাঙ্গার ভয়াবহ পরিবেশ, এক হিন্দু সুতাকাল মজুর, এক মুসলমান নাওয়ের মাঝি এই একই জায়গায় আশ্রয় নেয়। তারা একে অপরের ধর্ম পরিচয় জানতে চাইলেও সরাসরি পরিচয় স্বীকার করতে ভয় পাচ্ছিল। তাদের মনে সন্দেহ ছিল অন্যজন কোন সম্প্রদায়ের, তাই তারা নিজেদের পরিচয় গোপন রাখে। পরে বাড়ি, পেশা ইত্যাদি সম্পর্কে কথা বলে একে অপরকে বোঝার চেষ্টা করে। এরপরের যে 3 নম্বরের প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন। কবে যোগ দিয়েছিলেন? 1301 সালে, যেটা তোমার এখানে আছে। ব্যাখ্যাটা ভালো করে দেখে নেবে। পরের সুভার গ্রামের নাম মূলত চণ্ডীপুর, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সুভা গল্পের প্রধান চরিত্র সুভাষিনী বা সুভা চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তার বাবা বাণীকণ্ঠ ছিলেন চণ্ডীপুর গ্রামের সম্পন্ন কৃষক। সুভার প্রকৃত নাম সুভাষিনী, বাবা বাণীকণ্ঠ। যদি তোমাদের অন্য প্রশ্ন আসে, এভাবে আসতে পারে। গ্রাম চণ্ডীপুর, প্রিয় প্রাণী হচ্ছে সর্বস্বীয় পাঙ্গুলি, প্রতাপ তাকে আদর করে ডাকত সুখ। এরপরের যে আমরা যদি দেখি 2 নম্বরের প্রশ্ন, খুব সংক্ষেপে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ব্যাপারটা কি তুমি একটা মার্টিরডম বলে অভিহিত করেছো? উদ্দিষ্ট ব্যক্তি কোন ব্যাপারটিকে মার্টিরডম বলে অভিহিত করেছেন? আমরা যদি উত্তরটা দেখে নেই, এটা
উদ্দিষ্ট ব্যক্তি দিলীপ কুমার রায় সুভাষচন্দ্র বসুর কারাবাস ও আত্মত্যাগকে মার্টিরডম বা আত্মবলিদান বলে অভিহিত করেছেন। তোমরা বিস্তারিত বিশ্লেষণটা দেখে নাও। এরপরে 2-2 বুড়িগঙ্গার হেই পারে শুভই রায় তোমার উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল, এটা বুঝছই তো, এটা কোন গল্পের উত্তরে সে বলছিল চাষারা নারায়ণগঞ্জের কাছে। এরপর সে জিজ্ঞাসা করলো কি কাম করো, বিস্তারিত বিশ্লেষণে তোমরা দেখতে পাবে, এটা আদাব গল্পের প্রশ্ন। এরপরের প্রশ্ন হচ্ছে কোথা গো ডুব মেরে রয়েছে তলে হরিচরণ কোন গর্তে, বুঝেছি শব্দ অবধি জলে মুঠোচ্চ খুব অর্থে চৌপদীর স্রষ্টাকে। এই চৌপদীর স্রষ্টা হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। বিস্তারিত বিশ্লেষণ তোমার দেখে নিতে পারো। এরপরে কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন? রঞ্জন দীর্ঘ 15 বছর যে ক্লাবের হয়ে ফুটবল খেলছিল, যে ক্লাবের নিজের জীবনের মতো ভালোবেসেছিল, সেই ক্লাব তাকে পয়লা বৈশাখের বার পূজার অনুষ্ঠানে আমন্ত্রণ যায়নি। এতে সে গভীরভাবে অপমানিত ক্ষুব্ধ হয়। এরপর বিস্তারিত বিশ্লেষণ তোমরা দেখে নাও। এরপরের প্রশ্ন 5 রাজাপ্পা রেগে গিয়ে বলল তোরা এখন নকল নবিশ হয়েছিস কেন রে? রাজাপ্পা কোন নকল নবিশের কথা বলতে চেয়েছেন? রাজাপ্পা বলতে চেয়েছে নাগরাজান তার অ্যালবাম দেখে নিজের জন্য ঠিক একই ধরনের ডাকটিকিটের অ্যালবাম তৈরি করতে চেয়েছে, অর্থাৎ রাজাপ্পার অ্যালবামে অনুকরণ করাকে সে নকল নবিশ বলেছে। বিস্তারিত বিশ্লেষণও দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখবে। এবার নিচের 4 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন প্রকৃতি যেন তাহার ভবিষ্যৎ অভাব পূরণ করে। এভাবে 3টি প্রশ্ন আছে। আমরা যদি দেখি, এটা প্রকৃতি যেন তাহার ভবিষ্যৎ অভাব পূরণ করিয়া দেয়, কার ভাষার অভাবের কথা বলা হয়েছে, প্রকৃতি কিভাবে তা পূরণ করে দেয়। এখানে বোবা বালিকা শুভার ভাষার অভাবের কথা বলা হয়েছে। শুভা জন্ম থেকে কথা বলতে পারে না, মানুষের সঙ্গে সে স্বাভাবিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই প্রকৃতি যেনই তার হয়ে কথা বলে। চণ্ডীপুরের প্রকৃতি এর নানা শব্দ শুভার মনের ভাষা হয়ে ওঠে। নদীর কলকল শব্দ, মানুষের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছের পাতার মর্মর ধ্বনি, সব মিলে প্রকৃতি তার কাছে এক বিশেষ ভাষা সৃষ্টি করে। এই এতটুকু তোমার উত্তর দিলেই হবে, তাহলে তোমরা কিন্তু পূর্ণাঙ্গ নম্বর যেটা সেটা পেয়ে যাবে। 3 নম্বরে 2 মার্ক করে যে প্রশ্ন। এরপরে স্বপনদা, আমি রঞ্জন সরকার বলছি। টেলিফোনে স্বপনদার সঙ্গে রঞ্জন সরকারের কী কথাবার্তা হয়েছিল? রঞ্জন নিজের ক্লাবে দীর্ঘ 15 বছর খেলেও পয়লা বৈশাখের বার পূজার অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে অত্যন্ত অপমানিত হয়। সেই কারণে সে অন্য একটি বড় ক্লাবের সেক্রেটারি স্বপনদাকে ফোন করে। রঞ্জন স্বপনদাকে জানায় যে সে তার বর্তমান ক্লাব ছেড়ে স্বপনদার ক্লাবে যোগ দিতে চায়। স্বপনদা তার কথা শুনে পরিস্থিতি বুঝতে পারেন এবং বলেন যে তিনি অল্প সময়ের মধ্যে রঞ্জনের বাড়িতে আসবেন। বিস্তারিত বিশ্লেষণ এখানে দেখে নাও। এরপর পরের প্রশ্ন, অ্যালবামটা শক্ত করে জাপটে ধরে হু হু করে কাঁদতে লাগলো, কার কথা বলা হয়েছে? এভাবে কেঁদে ওঠার কারণ কি? এই প্রশ্নগুলি কিন্তু তোমার মাধ্যমিক পর্ষদ কর্তৃক প্রকাশিত, অর্থাৎ WBBC এর যে যারা সিলেবাস করে তাদের আন্ডারে কিন্তু এই প্রশ্নগুলি করা। এখানে রাজাপ্পার কথা বলা হয়েছে। রাজাপ্পা ডাকটিকিট সংগ্রহ করতে খুব ভালোবাসত। নাগার্জুনের অ্যালবাম চুরি করার পর ভয় ও অপরাধে সেই অ্যালবামটি শেষ পর্যন্ত আগুনে ফেলে দেয়, ফলে অমূল্য ডাকটিকিটগুলো পুড়ে যায়। নিজের প্রিয় ডাকটিকিটের সংগ্রহে নষ্ট হয়ে যাওয়ায় রাজাপ্পা গভীরভাবে কষ্ট পেয়ে অ্যালবামটি জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর বিস্তারিত বিশ্লেষণ তোমরা দেখে নাও। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 4 নম্বরে। নিজের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। হরিচরণ বন্দ্যোপাধ্যায়, এটা প্রতিটি প্রশ্ন কিন্তু 5 মার্কের। প্রতি প্রাবন্ধিক হীরেন্দ্রনাথ দত্ত তার অনুরাগ কীভাবে ব্যক্ত করছেন তা বিশদভাবে আলোচনা করো। তাহলে আমরা যদি পরের প্রশ্ন দেখি, এখানে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, হীরেন্দ্রনাথ দত্তের হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধে লেখকের গভীর শ্রদ্ধা, ভালোবাসা, ব্যক্তিগত অনুরাগের অত্যন্ত সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সাধারণ জমিদারি সেরেস্তার কর্মচারী। তার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কলেজ ছিল না, কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ জ্ঞান, স্পৃশ, অধ্যবসায়, নিষ্ঠা এবং সংস্কৃতিতে আগ্রহ। রবীন্দ্রনাথ তার প্রতিভা চিনতে পেরেছিলেন এবং তাকে শান্তিনিকেতনে নিয়ে আসেন। হীরেন্দ্রনাথ দত্ত হরিচরণকে কেবল একজন অভিধান রচয়িতা হিসেবে দেখেননি, তার কাছে হরিচরণ ছিলেন একজন জ্ঞানতাপস, কর্মবীর ও মহৎ চিন্ত মানুষ। তিনি হরিচরণের জীবনের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, সারস্বত সাধনার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। হরিচরণের প্রধান কৃতিত্ব, হরিচরণের সবচেয়ে বড় কাজ ছিল বাংলা ভাষার সুবৃহৎ অভিধান বঙ্গীয় শব্দকোষ রচনা। অভিধানটির কাজে তিনি প্রায় 40 বছরের জীবন ব্যয় করেন। তিনি শুধু নিজের কাজেই করেননি, রবীন্দ্রনাথের অসমাপ্ত সংস্কৃত প্রবেশ গ্রন্থ পরম যত্ন শ্রদ্ধার সাথে শেষ করেন। ব্যক্তিগত স্মৃতির ব্যবহার, প্রাবন্ধিক অনুরাগের সবচেয়ে সুন্দর দিক হলো তার ব্যক্তিগত স্মৃতি। হন তিনি লাইব্রেরিতে হরিচরণ আপন মনে কাজ মগ্ন ছিলেন। তার
প্রাতঃভ্রমণ, সন্ধ্যাভ্রমণ, কুশলাদি বিনিময় এসব ছোট ছোট ব্যক্তিগত স্মৃতিও তিনি প্রবন্ধে এনেছেন। ফলে প্রবন্ধটি শুধু জীবনী নয়, স্মৃতিচিহ্নের দলিল হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের ভূমিকা। হীরেন্দ্রনাথ দত্ত দেখিয়েছেন রবীন্দ্রনাথ ছিলেন একজন প্রকৃত রত্নজহরী। তিনি সাধারণ সেরেস্তার কর্মচারী হরিচরণের মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ প্রতিভা আবিষ্কার করেন। হীরেন্দ্রনাথ দত্তের অনুরাগ প্রকাশ পেয়েছে এখানে। যাই হোক, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। ভুলুম না ভাই এই রাতের কথা। কোন রাতের কথা বলা হয়েছে? আদাব গল্প অনুসারে সেই গল্পের ভয়ালো রাতের বর্ণনা দাও। এখানে আদাব গল্পের বর্ণিত দাঙ্গা বিধ্বস্ত এক ভয়াবহ রাতের কথা। সেই রাতে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে চারিদিকে আতঙ্ক, অশান্তি ছড়িয়ে পড়েছিল। মানুষ নিজের প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয় খুঁজছিল। এই ভয়াবহ পরিস্থিতি একজন নায়ের মাঝি এবং একজন সুতাকলের মজুর একই জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়। প্রথমে দুজনে একে অপরকে সন্দেহ করেছিল, কারণ তারা জানতো না অন্যজন হিন্দু না মুসলমান। তাই দুজনেই নিজেদের পরিচয় প্রবেশ করতে চাইছিল না। পরিচয় গোপন রাখার কারণ, দাঙ্গার পরিস্থিতিতে ধর্মীয় পরিচয় তখন বিপদের কারণ হয়ে উঠছিল। তাই তারা পরস্পরকে সন্দেহ করছিল। তারা বাড়ি, পেশা ইত্যাদি সম্পর্কে কথা বললেও ধর্মীয় পরিচয় প্রকাশ করতে চাইছিল না। সম্পর্কের পরিবর্তন। কিছুক্ষণ পর তাদের মধ্যে মানবিক সম্পর্ক তৈরি হতে থাকে। তারা বুঝতে পারে যে দুজনেই সাধারণ মানুষ এবং দুজনেরই পরিবার আছে। মাঝি তার স্ত্রী ও সন্তানদের কথা মনে করে আবেগ প্লুত হয়ে পড়ে। সে বলে পরদিন ঈদ, তার ছেলেমেয়েরা নতুন জামা পরবে বলে অপেক্ষা করছে এবং তার স্ত্রী চোখের জলে বুক ভাসাচ্ছে। কথা শুনে সুতাকলের মজুরি মনও নরম হয়ে যায়। শেষ মুহূর্তে শেষে মাঝি যখন সেখান থেকে চলে যাওয়ার কথা বলে, মজুর তাকে বিপদের আশঙ্কায় যেতে নিষেধ করে, কিন্তু মাঝি নিজের পরিবারের কাছে ফিরে যেতে চায়। বিদায়ের সময় তাদের মধ্যে গভীর মানবিকতার সম্পর্ক তৈরি হয়। তখন তারা আর হিন্দু মুসলমান হিসেবে একে অপরকে দেখে না, মানুষ হিসেবে মানুষকে দেখে। শেষে তাদের বিদায় বাণী, যাই ভুলুম না ভাই এই রাত্রের কথা। এটা হচ্ছে সেই উত্তর। এরপরে যে আমরা পরের প্রশ্ন 4-এর 3। তুমি কি মনে করো বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? এ বিষয়ে তোমার উপলব্ধি করো। আমার মনে হয় কোনো মূল্যবান জিনিস অর্জনের পথে দুঃখ কষ্ট, পরিশ্রম, ত্যাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনা পরিশ্রমে কোনো কিছু পাওয়া গেলে তার প্রকৃত মূল্য অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না, কারণ কষ্ট ও সংগ্রামে আমাদের সেই অর্জনের গুরুত্ব বুঝতে শেখায়। সুভাষচন্দ্র বসু মনে করতেন যে দুঃখ কষ্টের ভিতরে অনেক সময় একটি মহত্তর উদ্দেশ্য লুকিয়ে থাকে। তিনি নিজে কারাবাসের কষ্ট ভোগ করেও হতাশ হননি, বরং সেই অভিজ্ঞতা থেকে কারাগারের ত্রুটি, বন্দীদের মানসিক যন্ত্রণা এবং ভবিষ্যতে কারাশাসন সংস্কারের প্রয়োজনীয়তার উপলব্ধি করেছিলেন। ফাইলের সহায়িকাতেও বলা হয়েছে যে তিনি দুঃখ কষ্টের মধ্যে আত্মবিশ্বাসী এবং আশাবাদী ছিলেন। একজন ছাত্র যদি পরীক্ষায় ভালো ফল করে, উদাহরণ হিসেবে করতে চায়, তাকে নিয়মিত পড়াশোনা করতে হয়। অনেক বাধা, ক্লান্তি ও ব্যর্থতা অতিক্রম করে যখন সে সফল হয়, তখন সেই সাফল্যের আনন্দ অনেক বেশি গভীর। এই একইভাবে স্বাধীনতা, জ্ঞান, সম্মান বা কোনো মহৎ আদর্শ অর্জনের ক্ষেত্রে ত্যাগ ও পরিশ্রমের মূল্য রয়েছে। তবে এই 4-এর 3। এরপরে আমরা দেখে কবিতার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব। নিচের প্রশ্নগুলোর মধ্যে সঠিক বিকল্পটি বেছে নাও। কবি ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তাই ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে তোমার দি ওয়েরি ব্লু। ল্যাংস্টন হিউজের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এরপরে 2 নম্বর, কাজী নজরুল ইসলামের লেখা শিকল পরার গান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে বিষের বাসী। এরপর 3 নম্বরের প্রশ্ন 5-এর 3, জেগে উঠুক উপান্তরের শহরতলি। উপান্তরের শহরতলি জেগে উঠবে সা রা 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 করে, অর্থাৎ খ নম্বর উত্তর। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। খুব সংক্ষেপে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 1 মার্ক করে প্রশ্ন। এখানে টোটাল 5টি প্রশ্ন আছে। স্বাধীনতা কোনো দিনই আসবে না, স্বাধীনতা লাভের মূল শর্তগুলো কী কী? কবির মতে স্বাধীনতা ভয় ও সমঝোতার মাধ্যমে অর্জন করা যায় না। স্বাধীনতার জন্য মানুষের অধিকার, আত্মমর্যাদা, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা এবং নিজের অস্তিত্বের স্বীকৃতি প্রয়োজন। তাই স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে নিজের অধিকার দাবি করতে হবে। এরপরের প্রশ্ন, মোরা ফাঁসি পড়ে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল। ফাঁসি পড়ার মধ্যে দিয়ে কীভাবে মৃত্যু জয়ের ফল লাভ সম্ভব? দেশ ও মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে গিয়ে মৃত্যুকেও ভয় না করলে অত্যাচারী শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন সম্ভব। সংগ্রামী মানুষের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহসী করে এবং স্বাধীনতার সুপথকে সুগম করে। তাই মৃত্যুকে ভয় না করে হাসি মুখে গ্রহণ করাই কবির কাছে মৃত্যুর জয়। এরপরে প্রশ্ন, এখন ঘুরে দাঁড়াও কবিতায় কবি কীভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন? কবি মানুষকে ক্রমাগত পিছিয়ে না গিয়ে যেখানে আছে সেখানে থেকে পরিবর্তনের জন্য হাত বাড়াতে বলেছেন। নিজের চারপাশের পরিস্থিতি বদলানোর চেষ্টা করতে হবে এবং অন্যায় ও অস্থিরতা কাছে আত্মসমর্পণ করা যাবে না। এরপরের প্রশ্ন, রেল বাজারের হোমগার্ডরা 7 ঝামেলা জোটায় কোন প্রসঙ্গে উদ্ধৃত অংশটি অবতারণা করা হয়েছে? মাসিপিসি কবিতায় দরিদ্র মাসিপিসিদের জীবিকার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। তারা চালের বস্তা নিয়ে
রেল বাজারে আসে, সেখানে হোমগার্ডের নানা বাধা ও ঝামেলার সম্মুখীন হতে হয়। এরপরে পরের প্রশ্ন, লোকটি জানলই না, লোকটি কি অজানা থেকে গেল? লোকটি জানতেই পারেনি যে তার নিজের হৃদয়ের মধ্যে আলাদিনে আচার্য প্রদীপের মতো অমূল্য সম্পদ ছিল। ভালোবাসা, মানবিকতা, হৃদয়ের শক্তির মূল্য সে বুঝতে পারেনি। এরপর 7 নম্বরের প্রশ্ন, নিজের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো, 2 2 4 মার্ক। এবং 8 নম্বরের প্রশ্ন আছে, আমরা 7 নম্বর, লোকটি ইহকাল পরকাল গেল, লোকটি ইহকাল পরকালের কথা কীভাবে প্রতিফলিত হয়েছে? হ্যাঁ, লোকটা জানলই না কবিতায় লোকটির জীবনকে অর্থ সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির মাধ্যমে দেখানো হয়েছে। সে বাঁ দিকের বুক পকেট সামলাতে সামলাতে নিজের জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারেনি, অথচ তার হৃদয়ের মধ্যে ছিল আলাদিন আচার্য প্রদীপের মতো অমূল্য সম্পদ। পরে তার অর্থ সম্পদ বাড়াতে থাকে, লক্ষ্মী আসে, কিন্তু সেই সম্পদকে রক্ষা করার জন্য দেয়াল উঠে যায় এবং সাধারণ মানুষের দূরে সরে যায়, শেষ পর্যন্ত জীবনে তার অজান্তেই ফুরিয়ে যায়। এরপরে অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার, মাসিপিসিদের জীবন সংগ্রামের ছবি আলোচনা করো। মাসিপিসি কবিতায় দরিদ্র শ্রমজীবী নারীদের কঠিন জীবন সংগ্রামের ছবি ফুটে উঠেছে। তাদের পরিবারে অনেকগুলো মুখ, কিন্তু উপার্জনের সামান্য এক মুঠো রোজগার সংসারের প্রয়োজন মেটাতে তারা ভোর রাত ঘুম থেকে ওঠেন, কাপড় কাচেন, ট্রেন ধরেন, চালের বস্তা বহন করেন। রেল বাজারে পৌঁছেও তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। হোমগার্ডদের বাধা ও ঝামেলা তাদের জীবনকে আরও কঠিন করে তোলে, তবু সংসারের দায়িত্বে তারা থেমে থাকে না। এরপর পরের প্রশ্ন, তুমি যদি বদলে দিতে না পারো সমাজকে বদলে দেওয়ার কথা তুমি যেভাবে ভাবো সংক্ষেপে লেখো। সমাজকে বদলাতে হলে প্রথমে মানুষের চিন্তাভাবনা পরিবর্তনের প্রয়োজন। অন্যায়, বৈষম্য, ভয় ও কুসংস্কার বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। নিজের অবস্থান থেকে ছোট ছোট পরিবর্তনের কাজ শুরু করতে হবে। অন্যায় দেখেও চুপ করে না থেকে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াও কবিতার মতো আমাদেরও পিছিয়ে না গিয়ে নিজের জায়গা থেকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। একজন মানুষের ছোট উদ্যোগ মিলে বড় সামাজিক পরিবর্তন করতে হবে। এরপরে আমরা চলে যাব 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে শুনে বিশদ ব্যাখ্যা 5 মার্কের। শুনে শুনে কান পচে গেল, কোন কথা শুনে শুনে কান পচে গেল, তবু এই মুহূর্তের করণীয় কী? ল্যাংস্টনের স্বাধীনতা কবিতায় কবি বারবার শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ছেন। সময়ের সবই হবে, কাল একটা নতুন দিন, এই আশ্বাসের কথা। অর্থাৎ মানুষকে বলা হচ্ছে যে ভবিষ্যতে একদিন তাদের স্বাধীনতা অধিকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু কবি এই ভবিষ্যতের প্রতিশ্রুতি আর বিশ্বাস করতে চান না। কবির কাছে স্বাধীনতা ভবিষ্যতের কোনো অনিশ্চিত বিষয় নেই, এটা বর্তমান প্রয়োজন। মৃত্যুর পরে স্বাধীনতার কোনো প্রয়োজন থাকবে না, তাই আজকের মানুষকে আজই বাঁচার অধিকার দিতে হবে। কবি মনে করেন সকল মানুষের মতো তাদেরকেও দু পায়ে দাঁড়িয়ে থাকার অধিকার আছে এবং নিজের জমির মালিক হওয়ার অধিকার আছে। অন্যের মতো তারও স্বাধীনতার প্রয়োজন রয়েছে। বিশ্লেষণ এই কবিতা কবি। পরের প্রশ্ন হচ্ছে 8-এর 2, এই যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা, শিকল পরার গানে কীভাবে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করা হয়েছে? কাজী নজরুল ইসলামের শিকল পরার গান একটি প্রতিবাদী সংগ্রামী কবিতা। এখানে শিকল সাধারণ বন্দিত্বের প্রতীক হলেও কবি সেটিকে সংগ্রামের অস্ত্রে পরিণত করেছে। কবি বলেছেন, এই শিকল পরে শিকল তোদের করবো রে বিকল, অর্থাৎ অত্যাচারের যে শিকল দিয়ে মানুষকে বন্দি করেছ, সেই শিকল একদিন তাদের অত্যাচারের ব্যবস্থা ভেঙে দেওয়ার শক্তিতে পরিণত হবে। কবি আরও বলেছেন, এই শিকল পরে তারা বাঁধন ভয়কে জয় করবেন, অর্থাৎ শিকলকে আর ভয়ের প্রতীক হিসেবে দেখা হবে না, বরং শিকল পরা মানুষের ভয়কে জয় করবে। অত্যাচারী ভয় দেখিয়ে শাসন করে, কিন্তু সংগ্রামী এসে ভয়কে ধ্বংস করতে চায়। তারা মৃত্যুকেও ভয় করে না, এমনকি মৃত্যুকেও গ্রহণ করেও তারা বিজয়ের পথে তৈরি করতে চায়। কবিতার শেষাংশ অত্যাচারিত মানুষদের মুক্তির পথে অগ্রদূত হিসেবে দেখানো হয়েছে। তাদের আত্মত্যাগ ও সংগ্রাম ভবিষ্যতে স্বাধীনতার পথ প্রস্তুত করবে। পরের প্রশ্ন হচ্ছে তোমার 8-এর 3, শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, মাসিপিসি কবিতায় মাসিপিসিদের জীবন অপরিবর্তনীয় ছবি বিশ্লেষণ করো। জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় দরিদ্র শ্রমজীবী নারীদের দীর্ঘদিনের জীবন সংগ্রামের বাস্তব ছবি ফুটে উঠেছে। কবিতায় শুরুতেই দেখা যায় মাসিপিসি ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠেন, চারপাশে প্রকৃতি তখন নতুন দিনের সূচনা করেছে, তখন তাকে সংসারের কাজ শুরু করতে হয়। তিনি কাপড় কাচেন, ট্রেন ধরেন, চালের বস্তা বহন করেন এবং তার পরিবারে অনেকগুলি মুখ, কিন্তু উপার্জন সামান্য। অনেকগুলো পেট ভরা বাড়িতে এক মুঠো রোজগার, এই একটি পংক্তিতেই তার দারিদ্র্য ও দায়িত্বের গভীর প্রকাশ পেয়েছে। মাসিপিসিকে জীবিকার জন্য রেলপথে যাতায়াত করতে হয়। রেল বাজারে পৌঁছে তিনি নিরাপদ ও স্বচ্ছন্দ নন। হোমগার্ডরা তার সঙ্গে নানা ঝামেলা করে, অর্থাৎ শ্রম করেও তিনি সামাজিক সম্মান বা স্বস্তি পান না। কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সময়ের পরিবর্তন। কবি বলেছেন, শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়, কিন্তু এত বছর কেটে গেল মাসিপিসিদের জীবনের মৌলিক সমস্যার পরিবর্তন হয়নি। তাদের দারিদ্র্য, শ্রম, সংসারের বোঝা এবং বেঁচে থাকার সংগ্রাম একই রয়ে গেছে। আমরা ফাইনালি যদি বলি, মাসিপিসি কবিতার মাধ্যমে কবি দেখেছেন যে সময় এগোলেই সমাজের সকল মানুষের জীবন
সামান্যভাবে বদলে যায় না। প্রযুক্তি, সভ্যতা এবং সময়ের পরিবর্তনের মধ্যেও দরিদ্রের শ্রমজীবী মানুষের জীবনে একই সংগ্রাম থেকে যেতে পারে। শতবর্ষ এগিয়ে আসে, শতবর্ষ যায়। এ পংক্তিতে তাই কবিতার সামাজিক প্রতিবাদের অন্যতম প্রধান বক্তব্য। এরপরের আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন যদি আমরা দেখি 8-এর পরে 9, খুবই সংক্ষেপে, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দেয়। অর্থাৎ 9 হচ্ছে আমাদের পথের পাঁচালী শুরু হয়েছে। পথের পাঁচালী 9, 10, 11 তিনটি বিভাগ গতে। এতে পথের পাঁচালী প্রশ্নগুলি আমরা যদি দেখে আসি, ছোটদের পথের পাঁচালী। নিবারণের মা শিকার হয়ে গেল। নিবারণের মা কোন কাজের ক্ষেত্রে তার সম্মতি জানিয়েছে? নিবারণের মা দুর্গাকে যাত্রাদল দেখাতে নিয়ে যাওয়ার ব্যাপারে তার সম্মতি জানিয়েছিল। এরপরে নীলামণি মুখার্জির স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা কেন, কি হয়েছে দুর্গার? কেন কি হয়েছে দুর্গার? এই কথার উত্তর সর্বজয় কি বলছেন? এই কথার উত্তর সর্বজয় জানিয়েছেন যে দুর্গার খুব অসুখ হয়েছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার হলো 9, 10, 10-এর 1। দুর্গার অশান্ত চঞ্চল প্রাণের বেলায় জীবনের সেই সর্বাপেক্ষা বড় অজানার ডাক আসিয়া পৌঁছিয়াছে। দুর্গার জীবনে করুণ পরিণতির ছবি কীভাবে ছোটদের পথের পাঁচালীতে অঙ্কিত হয়েছে তা পরিচয় দাও। দুর্গা ছিল অত্যন্ত চঞ্চল, প্রাণবন্ত, প্রকৃত প্রেমী একটি মেয়ে। সে সারাদিন বন জঙ্গল, মাঠ বাগান ও প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতো। ছোট ভাই অপুর সঙ্গে তার ছিল গভীর ভালোবাসার সম্পর্ক। কিন্তু হঠাৎ প্রবল বর্ষার পর দুর্গা অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তার জ্বর হয় এবং ধীরে ধীরে সে অসুস্থ ভয়াবহ আকার ধারণ করে। সর্বজয়া নিজের সামর্থ্য অনুযায়ী মেয়ের সেবা করতে থাকে। হরিহর তখন বাড়ির বাইরে থাকায় পরিবারের দুরবস্থা আরও বেড়ে যায়। দুর্গার অসুস্থ কমে বাড়তে থাকে, তার চঞ্চল প্রাণ যেন ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে। শেষ পর্যন্ত দুর্গার মৃত্যু ঘটে। দুর্গার এই মৃত্যু অপুর শৈশবের আনন্দের জগতে গভীর শূন্যতা সৃষ্টি করে। দুর্গার মৃত্যু শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি অপুর জীবনে একটি সুন্দর অধ্যায়েরও অবসান। তারপরে আমরা চলে যাব 10-এর 2। 10-এর 2 হচ্ছে কি? 10 মাছ ধরিবার শখ অপুর অত্যন্ত বেশি। অপুর কাছে মাছ ধরার শখ ছোটদের পথের পাঁচালীতে কীভাবে ফুটে এসেছে? অপু ছিল অত্যন্ত কৌতূহলী প্রকৃতির নানা বিষয় থেকে আকৃষ্ট করতো। তার বিশেষ শখগুলোর মধ্যে মাছ ধরা ছিল অন্যতম। পুকুর ডোবা ও জলের ধারে গেলেই মাছ ধরার প্রতি তার আগ্রহ প্রকাশ পেত। মাছ ধরার জন্য অপু নানা উপায় ভাবতো এবং মাছের গতিবিধি লক্ষ্য করতো। মাছ ধরার মধ্যে সে এক ধরনের রোমাঞ্চ, আনন্দ অনুভব করতো। মাছ ধরার প্রতি তার কাছে শুধু কোনো কাজ ছিল না, বরং ছিল খেলা, কৌতূহল ও প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যাওয়ার আনন্দ। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি 11 নম্বরের প্রশ্ন। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়ে গাড়ি পৌঁছলো। স্টেশনে পৌঁছে অপুর যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। নিশ্চিন্দিপুর ছেড়ে অপুর পরিবার যখন নতুন জায়গায় যাওয়ার জন্য রওনা হয়, তখন অপু প্রথমবারের মতো স্টেশনে এক নতুন জগতের মুখোমুখি হয়। রাত প্রায় 10টার সময় তাদের গাড়ির স্টেশনে এসে পৌঁছায়। স্টেশনে পৌঁছে অপু চারপাশ দৃশ্য দেখে বিস্মিত হয়ে যায়। এতদিন পর্যন্ত তার পরিচিত জগৎ ছিল নিশ্চিন্দিপুরের মাঠে, বন, পুকুর এবং বাঁশবাগান, গ্রামের সরল পরিবেশে। কিন্তু স্টেশনে এসে সম্পূর্ণ অন্য এক জগতে পায়। স্টেশনে মানুষের ভিড়, আলো, নানা রকম শব্দ, গাড়ির আসা যাওয়া, সব কিছু অপুর কাছে নতুন আশ্চর্য মনে হয়। সবচেয়ে বড় বিষয় ছিল রেলগাড়ি। যে রেলগাড়ির কথা সে এতদিন কল্পনা করেছে, যার রাস্তা দেখার জন্য দুর্গার সঙ্গে কত দূর পর্যন্ত গেছে, সেই রেলগাড়ি এবার সেই বাস্তবে নিজের চোখের সামনেই দেখতে পেল। রেলগাড়ির শব্দ, গতি, বিশালতা অপুর মনে গভীর ছাপ ফেলেছিল। তার মনে হয়েছিল তার পরিচিত ছোট্ট পৃথিবীর বাইরে আরও বিশাল পৃথিবী রয়েছে। এই রেলগাড়ি যেন তাকে সেই অজানা পৃথিবীর দিকে ডেকে নিয়ে যাচ্ছে। স্টেশনে অভিজ্ঞতা অপুর মনে নতুন জগৎ দেখার আকাঙ্ক্ষা আরও প্রবল করে তুলে। তার কল্পনাপ্রবণ মন ভবিষ্যতে নানা স্বপ্নে বিভোর হয়ে ওঠে। তোমাদের বিস্তারিত বিশ্লেষণে আগে যতটুকু আছে ততটুকু পড়লেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি 11-2। সত্যিই সে ভুলে নাই কোন কথা কোন অপু ভোলেনি তা বুঝতে। সত্যিই সে ভুলে নাই। এই কথার মধ্যে অপুর দিদি দুর্গার স্মৃতি ও তার সঙ্গে সম্পর্কিত একটি প্রতিশ্রুতি, স্মরণীয় বিষয় বোঝানো হয়েছে। দুর্গা অপুর জীবনের সবচেয়ে কাছের মানুষদের একজন ছিল। শৈশবের প্রতিটি আনন্দ, দুঃসাহসিক অভিযান, খেলা, প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানো, সব কিছুর সঙ্গে ছিল দুর্গা। দুর্গার সঙ্গে অপুর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তারা একসঙ্গে কুঠির মাঠ দেখতে গেছে, রেলের রাস্তা খুঁজেছে, চড়ুইভাতি করেছে, নানা রকম খেলায় মেতেছে, প্রকৃতির মধ্যে ঘুরে বেরিয়েছে। দিদির কাছ থেকে অপু পেয়েছিল ভালোবাসা, সঙ্গ, সাহস। দুর্গার মৃত্যুর পর তার স্মৃতি অপুর মন থেকে মুছে যায়নি, জীবনের নতুন পর্যায়ে প্রবেশ করলো। শৈশবে সেই দিনগুলো এবং দিদির কথা তার মন থেকে যায়। তাই লেখক বলছেন সত্যিই সে ভুলে নাই।
এরপরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে তোমার 12 নম্বরের বিভাগ ঘ, ব্যাকরণ, প্রবন্ধ, রচনা, চিঠি। তো প্রথমে আমরা ব্যাকরণ, 5টি ব্যাকরণের এমসিকিউ আছে, আমরা দেখব প্রদত্ত কোনটি বহুব্রী সমাজের উদাহরণ। এখানে মন মাঝি, যে সমাসের সমস্ত পূর্বপদটি বা পরপদ কোনোটি সরাসরি বোঝায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বহুব্রী সমাজ। মন মাঝি, মনের মাঝি, যে মনকে পরিচালনা করে সে মনের মাঝি, এটা বহুব্রী সমাস। এরপরে সাধু চলতি ভাষা হলো, এটা ঘ নম্বর, বাংলা লক্ষ্য ভাষার বৈচিত্র্য। আমরা যদি কেন বলি সাধু ভাষা চলতি ভাষা, মূলত বাংলা লক্ষ্য ভাষার দুটি রূপ। যেমন সাধু সে বিদ্যালয়ে গিয়েছিল, চলতি সে স্কুলে গিয়েছিল, তাই সঠিক উত্তর বাংলা লেখা লক্ষ্যের বৈচিত্র্য। এরপর পরের প্রশ্ন, গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? অলুক বহুব্রী সমাস। গায়ে হলুদ শব্দটি ব্যাসবাক্য হলো, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বা অনুষ্ঠান বিশেষ। এখানে গায়ে পদটির বিভক্ত এ লোপ পায়নি, বিভক্তি বজায় রেখে যে বহুব্রী সমাস হয় তাকে অলুক বহুব্রী সমাস বলে। উত্তর গ। এরপরে প্রশ্ন, প্রদত্ত শব্দগুলো বানানোর মধ্যে কোনটি অশুদ্ধ? বানানের মধ্যে মধুসূদন, এই বানানটি অশুদ্ধ, কারণ এটা উত্তর হবে মধুসূদনের সঠিক বানান। এরপরে 12-5, আমি এখানে সাম্রাজ্য স্থাপন করতে আসি নাই, এই বাক্যটি হলো কি? এই বাক্যটি হলো বিবৃতিও মূলক এবং ননিয়ার্থক। এরপর আমরা চলে যাবো 13 নম্বরের প্রশ্ন, নিচের সাধু গদ্যটি চলতি ভাষা রূপান্তর করো। মোর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্তি পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া উপবিষ্ট হইলে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল। মোর সেনাপতি, এটা যদি বলি আমি উত্তরটা, ক্ষুধা নিবারণ, পিপাসা মেটানো এবং ক্লান্তি দূর করে বসলে দুই সেনাপতি বন্ধুর মতো কথাবার্তা তোমার বলতে লাগলেন। এরপর আমরা 14 নম্বরে যাব। 14 নম্বরের প্রশ্ন কী আছে? তাছাড়া তখন হয়তো এত মোটা ছিলাম না, আপনারা অস্তার্থক বাক্যে পরিণত করো। তাছাড়া তখন হয়তো রোগা ছিলেন আপনারা, এটা হচ্ছে অস্তার্থক বাক্য। এরপরের প্রশ্ন, উপমান উপমিত কর্মধারয় সমাসে একটি গুরু দাও। উপমান কর্মধারয় চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। উপমিত কর্মধারয় মুখ চাঁদের ন্যায়, মুখচন্দ্র। সহজ ভাষা, উপমান কর্মধারয় উপমানটি আগে থাকে, উপমেয় পরে থাকে, আর উপমিত কর্মধারয় এই উপমেয়টি আগে এবং উপমান পরে থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে, এই সব ছেলেদের কথা ইতিহাসে মনে রাখে না, এই বাক্যটি শুদ্ধ না অশুদ্ধ? বাক্যটি অশুদ্ধ। এইসব ছেলেদের কথা ইতিহাস মনে রাখে না, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। এরপরে 14-4, 14-4 গিয়েছে না, 14-3 পর্যন্ত। এবং এরপরে 15 নম্বরের প্রশ্ন, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বন করে প্রবন্ধ রচনা করো। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, এটা যদি দেখো ভালো করে, তোমরা এটা সবাই জানো, তারপর আমি একটু দেখাচ্ছি, একটা ভালো করে পড়বো, বাকিগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এপিজে আবুল কালাম ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, রাষ্ট্রপতি, অনুপ্রেরণা, দায়ী ব্যক্তিত্ব। তার পুরো নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তিনি 1931 সালে 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরে সরমে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকে তিনি অত্যন্ত পরিশ্রমী অধ্যবসায়ী ছিলেন। সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও নিজের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেন। তিনি পদার্থবিদ্যা ও মহাকাশ প্রকৌশলী নিয়ে পড়াশোনা করেন। ভারতের মহাকাশ প্রতিরক্ষা গবেষণায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি ভারতীয় মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন। ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। সাধারণ মানুষের সঙ্গে তার সহজ সম্পর্ক এবং ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসার জন্য তিনি বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতেন এবং তাদের বড় স্বপ্ন দেখতে উৎসাহ দিতেন। তিনি উইংস অফ ফায়ার, তারপরে ইগনিটেড মাইন্ডস প্রভৃতি গ্রন্থ রচনা করেন। তার জীবন আমাদের শেখায় দারিদ্র্য প্রতিকূলতা সাফল্যের পথে বাধা হতে পারে না, যদি মানুষের মধ্যে অধ্যবসায় আত্মবিশ্বাসের স্বপ্ন থাকে। 2015 সালের 27 জুলাই ছাত্রছাত্রীর সামনে বক্তব্য দেওয়ার সময় তার মৃত্যু হয়। এপিজে আব্দুল কালামের জীবনের ভারতীয় তরুণদের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এভাবে তোমরা আরও পরিবেশ রক্ষা, ছাত্রছাত্রীদের ভূমিকা পড়ে নেবে। তারপরে প্রশ্ন বইমেলার উপযোগিতা, এটাও তোমরা পড়ে নেবে। এরপরে আমি শুধু চিঠিটা আবার দেখি। যথেষ্ট শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লিখো। প্রাপক সম্পাদক মহাশয়, একটি দৈনিক সংবাদ কলকাতা বিষয়ে যথেষ্ট শব্দবাজি ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আবেদন। মহাশয়, আপনার জনপ্রিয় সংবাদপত্রের মাধ্যমে যথেষ্ট শব্দবাজির ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য এই চিঠি লিখছি। উৎসবের সময় বিশেষ করে বিভিন্ন এলাকায় অত্যন্ত জোরে শব্দবাজি ফাটানো হয়। এর ফলে শব্দ দূষণ বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের নানা অসুবিধা হয়। শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ ব্যক্তি এবং পড়াশোনা করা ছাত্রছাত্রীরা বিশেষভাবে সমস্যায় পড়ে। অতিরিক্ত শব্দ পরিবেশের স্বাভাবিক শান্তি নষ্ট হয়। পশু পাখিরাও শব্দে আতঙ্কিত, অস্বস্তিতে পড়ে। তাই নির্দিষ্ট সময় মেনে শব্দবাজি ব্যবহার করা, যথেষ্ট শব্দবাজি না ফুটানোর বিষয়ে সকলকে সচেতন করা অত্যন্ত জরুরি। আপনার সংবাদপত্রে
নিয়মিত প্রতিবেদন, সম্পাদকীয় সচেতনমূলক লেখা প্রকাশিত হলে সাধারণ মানুষ এই বিষয়ে আরও সচেতন হবে। আশা করি আপনার সংবাদপত্রে এই গুরুত্বপূর্ণ বিষয়টি জনসমক্ষে তুলে ধরে যথেষ্ট শব্দবাজির ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সাহায্য করবে। ধন্যবাদ। আপনার বিশ্বস্ত একজন সচেতন নাগরিক। তারিখ 23/8/2026। যাই হোক, এই ছিল ভিডিওর আদ্যপন্ত। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো এবং এইভাবে তোমরা প্রশ্নের উত্তর দিতে পারো তোমাদের ফাইনাল পরীক্ষায়, তাহলে আশা করি তোমরা 70-এর মধ্যে 70 না হোক 68, 69 এভাবে করে পাবে, আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে বলবো, ভিডিওটি যদি একটুও ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরিশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। वीडियोस बनाने हैं, ধন্যবাদ সবাই। फिल्मोरा है ना।